আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা হয়তোবা কিছুটা জানেন যে আমি জীবনের ১ম প্রবাস জীবনে পা দিয়েছি এবং সেই প্রবাস জীবনে পা দিতে গিয়ে কি সুবিধা অসুবিধা ফেস করতে হয়েছে ঢাকা টু সৌদি আরব পর্যন্ত সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। ১ম এ হচ্ছে প্রাইভেট কারে করে আমরা বিমানবন্দরে পৌঁছালাম। সেখানে পৌঁছানোর পরে সেই গাড়ি থেকে নেমে টুকটাক এখানের আ পাসপোর্ট ভিসাগুলা দেখানোর পরে সেখান থেকে আমাকে পারমিশন দিল ভিতরে ঢোকার জন্য। সেখান থেকে টাটা দিয়ে ঢুকে গেলাম ভিতরে। তারপর ভিতরে গিয়ে এখানে বোর্ডিং পাস-টাস নিতে হয়েছে। সেগুলো আমি ভিডিও করতে পারিনি, কারণ সেখানে ক্যামেরা অন করা নিষেধ আছে। তো এখানে বসে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। তারপরে জানতে পারলাম যে আমার 4:30টার ফ্লাইট ৩ ঘন্টা লেট হবে। এই কারণে হচ্ছে তারা আমাদেরকে আবার ফ্রিতে লাঞ্চের ব্যবস্থা করলো। সেই লাঞ্চে ঢুকলাম স্পাইসি ক্যাফেতে বা স্পাইসি রেস্টুরেন্টে। সেখানে গিয়ে আমরা এখানে বিরিয়ানি দেওয়া হলো। সেগুলোকে সাভার করে দিলাম। ফ্রি খাবার খেতেই তো হবে, ফেলে দেওয়া তো আর যাবে না, আর অপচয় করা যাবে না। সেক্ষেত্রে তারপরে খাবার শেষ করে এখানে গ্লাসের পাশে বসে কিছু ভিডিও করলাম। এখান থেকে একটা যাচ্ছে, আর এই হচ্ছে আমাদের ফ্লাইটটা চলে আসছে। এটাই মূলত ঢিলে করে আসছে, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা দেরিতে আসছে ইন্ডিগো এয়ারলাইন্স। এবং এই ইন্ডিগো বিমানটা যেই দেশ থেকে আসছে সেই দেশ থেকে আসা সব ধরনের লাগেজ এবং বিভিন্ন কেমিক্যালের ডিব্বা বা পট বলেন, এগুলোকে এখানে আনলোড করছিল। সেগুলোকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তারপরে আমরা এই বেল্টের মাধ্যমে সরাসরি ঢুকে যাচ্ছিলাম ভিতরে। তো এখানে যখন আমি প্রথমবারের মতো জীবনের ফার্স্ট টাইম আমি বিমানে পা দিব, তো ইচ্ছা ছিল যে আমি ডান পা দিয়ে প্রথমে উঠবো এবং বিসমিল্লাহ বলে উঠবো। সেই জন্য অপেক্ষা করছিলাম এবং সামনে মহিলারা ছিল, তারা একটু স্লো উঠতেছিল এবং বিমানের মধ্যে একটু গুছায় গেছে উঠতে কিছুটা সময় লাগে। তো অবশেষে যখন আমি এই বিমানে পা দিব সেই সময়টাই চলে আসলো। তো আমি যখন প্রথমে ডান পা দিলাম তখন বললাম বিসমিল্লাহ, তারপরে আস্তে করে বাম পা দিলাম। তো খুব নার্ভাস লাগছিল, তবে অতটা ভয় লাগেনি যতটা আগে ভাবছিলাম। তো ভিতরে সবাই বসছিল, এখানে 4-5 জন কেবিন ক্রু ছিল যারা হচ্ছে সবার সিট বেল্ট বেঁধে দিচ্ছিল এবং সতর্কবাণীগুলো দিচ্ছিল। তো এগুলো দেখছিলাম এবং আগেই আমি সিট বেল্ট বেঁধে নিয়েছিলাম এবং ফেসটাকে একটু দেখালাম যাতে করে কেউ আবার না বলতে পারে ভাই অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করছে। যাই হোক, এরপরে এই কেবিন ক্রুরা কীভাবে ব্যাক রাখতে হবে, কীভাবে এগুলোকে লক করতে হবে এবং ভয় পাওয়া যাবে না, এই বিষয়ে বিভিন্ন রকমের জ্ঞান দিচ্ছিল, ধারণা দিচ্ছিল। তো এখান থেকে একটু শেষবারের মতো আমি বাংলাদেশটাকে দেখে যাচ্ছিলাম। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আমার ফ্লাইট ছিল হচ্ছে 3:45-এ, সেখান থেকে 6টায় ফ্লাইটে আমরা উঠলাম, ছাড়লো 6:10-এর সময়। সো এখানে দেখতে পাচ্ছেন যে মানুষজন মানে ফুল বুক ছিল। তো এরাই এগুলো দেখাই দিচ্ছিল যে কীভাবে কী করবেন, খুলবেন না বা সিট বেল্ট বাঁধার জন্য অনুরোধ করছিল। তো একটা পর্যায়ে হচ্ছে সব কিছু ওকে হওয়ার পরে ফ্লাইট যখন আকাশে ফ্লাই করবে এর আগে এই বিমানের কেবিন ক্রুর মধ্যে একজন এখানে দাঁড়িয়ে হাত ইশারা দিয়ে কিছু একটা দেখাচ্ছিল এবং একজনে মাউথ স্পিকার দিয়ে বলছিল যে কী করা যাবে কী করা যাবে না, এই টাইপের কিছু সতর্কবাণী দ্বারা আমাদেরকে দেওয়ার চেষ্টা করলো। তবে আমার মাথায় তেমন একটা কিছু ঢোকে নাই। তারপরে দেখছিলাম, মাঝে মাঝে একটু ভিডিও করছিলাম। এরই মধ্যে সন্ধ্যা হয়ে গেল এবং জানালা থেকে শেষবারের মতো আমার সোনার বাংলাটাকে একটু দেখছিলাম। তখন এতটা খারাপ লাগছিল যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। যেই মাতৃভূমিতে ছোটোবেলা থেকে বড় হয়েছি, কত স্মৃতি, সেটাকে ছেড়ে এত দূরের পথে পাড়ি দেব, যেটা কল্পনাও করিনি কখনো যে আমাকে কোনো দিন এই দেশ ছেড়ে কোথাও যেতে হবে বা প্রবাস জীবনে পা রাখতে হবে। যাই হোক, খুব কষ্ট লাগছিল এবং সেই কষ্টের সাথে নতুন করে অ্যাড হলো ভয়। বাংলাদেশের মাটি থেকে যখন আকাশে ফ্লাই করছিল তখন এতটা ভয় লাগছিল যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। বিমানের মধ্যে থাকা প্রত্যেকটা মানুষ আল্লাহর নাম নিচ্ছিল এবং চিৎকার দিয়ে উঠছিল। এরপরে অনেক সময় কেটে গেল, একটু ঘুম দিলাম, তারপরে একটু ওয়াশরুমে যাব ভাবছি। তো ওয়াশরুমে যাওয়ার জন্য একদম হেঁটে বিমানের একদম শেষ পর্যায়ে চলে গেলাম, শেষ মাথায় চলে গেলাম। সেখানে গিয়ে পাইলাম ওয়াশরুম এবং এই ওয়াশরুমে কিন্তু তেমন পর্যাপ্ত পানি নেই, শুধু হাতটা ধোয়ার জন্য কিছুটা বাষ্প আকারে পানি আছে, সেই পানি দিয়ে খরচ করে বা হাত ধুয়ে চলে আসলাম। এর ফাঁকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বিমান যখন হাজার হাজার মাইল উপরে উঠতে থাকে তখন কিন্তু একদম মনেই হয় না যে বিমানটা চলছে বা এত স্পিডে চলছে। একদম মনে হয় যে আকাশের মধ্যে ভেসে আছে, নয়তো বা ইঞ্জিনটা স্টার্ট করে এখানে জাস্ট ভেসে আছে, কোনো দিকে মুভ করছে না। যাই হোক, একটা পর্যায়ে আমরা চলে আসলাম ইন্ডিয়াতে। সেখানে কিন্তু অলরেডি বিমানটা থেমে গেছে, আমরা এখন নেমে যাব। তো যাই হোক, অলরেডি এখান থেকে সিঁড়ি থেকে নেমে গেলাম। নেমে গিয়ে আমরা হচ্ছে একটা বাসে উঠবো। সেই বাসটা আমাদের জন্য এখানে রেডি হয়ে বা আমাদের জন্য অপেক্ষা করছে।
বলতে বলতে কিন্তু আমরা আবার বাসে উঠে গেলাম। এই বাসে করে বিমানবন্দরের রানওয়ে থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে মূল ফটকে বিমানবন্দরের ভিতরে, যেখানে হচ্ছে আমাদের পাসপোর্ট, ভিসা এবং বেটিং পাস নতুন করে চেক করা হবে। সেখান থেকে সিট নাম্বার দিয়ে আবার নতুন করে ভিন্ন একটি বিমানে আমাদেরকে উঠানো হবে এবং আমাদের লাগেজগুলো কিন্তু আবার তারাই ওই বিমান থেকে ওই বিমানে পৌঁছাই দেবে। এবং আমি এই গাড়িতে বসে শুধুমাত্র বিমানের ভিডিওগুলো করছিলাম, মানে মনে হচ্ছিল যে এখানে বিমানের পার্কিং, আমরা যেভাবে গাড়ি পার্কিং করি সেভাবে বিমানগুলো পার্কিং করে রাখছে। দেখতে খুবই ভালো লাগছিল তখন এবং ইন্ডিয়ার একটা ফিল পাচ্ছিলাম যে আমি এখন ইন্ডিয়ায় আসছি। তো অনেকের কাছে ট্রানজিট ভালো লাগে না, যে বিমান চেঞ্জ করবে, কিন্তু আমার কাছে এটা খারাপ লাগে নাই, কারণ দুইটা দেশের একটা ফিল পাওয়া গেল, যেখানে ইন্ডিয়াটাকে একটু দেখতে পারলাম, মানে বাহির থেকে না দেখতে পারলেও যতটুকু দেখতে পারলাম ভালোই লাগলো। এবং এই রানওয়েতে যতক্ষণ আমি বাসের মধ্যে ছিলাম শুধুমাত্র বিমানগুলোর ভিডিও করছিলাম, দেখতে খুবই ভালো লাগছিল। একটা পর্যায়ে বাস থেকে নেমে আমরা উঠে যাচ্ছিলাম বিমানবন্দরের উপরে এবং সেখানে আমাদের নতুন করে আবার কিছু চেক আপ হবে। অবশ্য এই বিমানবন্দরের মধ্যে তেমন একটা ভিডিও করার সুযোগ নাই। তো এই যে সিঁড়িতে করে উঠে গেলাম ভিতরে, তারপর হেঁটে হেঁটে বেশ কিছু জায়গা আমরা সামনে গিয়ে যেখানে চেকিং হবে যাচ্ছিলাম। এর মাঝখানে আমি চাচ্ছিলাম যে একটু ওয়াইফাই কানেকশন করতে, কিন্তু সেটা সুযোগ হয়নি, কারণ ঢাকাতে ডিলে হওয়ার কারণে এখানের বিমানটা আর দেরি করেনি এবং চেষ্টাও করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি। তারপরে এখান থেকে বিমানে যখন উঠবো আবার নতুন করে সেখানে একটু ভিডিও করলাম। নিচে অনেকগুলো পাখির মতো দুই দিকে পাখা ছড়ানো বিমানগুলো পার্কিং করা ছিল। সেখান থেকে আবার বেল্টের মাধ্যমে এখানে নিচে নামবো, নিচে নেমে এখানের চেকিং সম্পূর্ণ করে আবার নতুন করে একটি বিমানে উঠে যেতে হবে। পাসপোর্ট ভিসাগুলো চেকিংয়ের ব্যাপারটা সেরে নতুন করে আবার কিন্তু উঠে গেলাম বিমানের মধ্যে। এবং এই বিমানটা এবং আগের বিমানটা দুটোই ইন্ডিগোর বিমান এবং এর মধ্যে কোনো রকমের কোনো পার্থক্য খুঁজে পেলাম না। আমি শিওর না যে এখানে আমাদের বিমান চেঞ্জ হয়েছে কি না। তো এই বিমানের টিকিটে কিন্তু আমার খাবারের ব্যবস্থা ছিল, দ্যাট মিনস হচ্ছে আমার টিকিটের গায়ে লেখাই ছিল ভিআইপি, আর ঢাকা থেকে ইন্ডিয়া আসার যে টিকিটটা সেটার মধ্যে কিন্তু এরকম কোনো ভিআইপি উল্লেখ ছিল না, যার কারণে সেখানে খাবারের কোনো ব্যবস্থা করা হয়নি, শুধুমাত্র পানি ছাড়া। এবং এখানে কিন্তু আমি বিরিয়ানি পেয়েছি, হায়দ্রাবাদি বিরিয়ানি, এবং তারা জুস দিয়ে গিয়েছিলো, পানি দিয়ে গিয়েছিলো, বিভিন্ন রকমের আপ্যায়ন তারা করছে তাদের জায়গা থেকে। এবং বিরিয়ানিটা যখন খাচ্ছিলাম, হায়দ্রাবাদি বিরিয়ানি, ততটা ভালো লাগেনি, হয়তো এটা অন টাইম নুডলসের মতো, যেটার মধ্যে হচ্ছে গরম পানি ঢেলে দিলে নুডলস তৈরি হয়, সেরকম একটা বিষয়। এবং ফাইনালি বলতে বলতে সৌদির আকাশে যখন চলে আসলাম, সেখান থেকে নিচের যে দাম্মাম সিটিটা, এটাকে দেখতে এতটা অসাধারণ লাগছিল যেটা আমি কখনো নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। এবং মনে হচ্ছিল যে এটা একটা 3D পেইন্টিং, এবং সেই 3D পেইন্টিংটাকে আমি আকাশ থেকে উপভোগ করছি। এবং আপনারা জানেন দাম্মাম সিটিটা কিন্তু মেইন সিটি না, মেইন সিটি হচ্ছে রিয়াদ, এবং রিয়াদ হচ্ছে এই সৌদি আরবের রাজধানী। এবং সেই রাজধানীর অবস্থা কি আমি জানি না, আমি দাম্মাম শহর দেখেই তো ফিদা হয়ে গেছি। এত বড় শহর, এত সুন্দর, উপর থেকে দেখলে যে কতটা ভালো লাগে, জাস্ট এটার অপেক্ষায় ছিলাম আমি যে এটা কতটা সুন্দর হইতে পারে। দেখছিলাম, অনেকগুলো ভিডিও করছি, সবগুলো ভিডিও আপনাদেরকে দেওয়া সম্ভব না। দেখেন সিটিটা দেখলে পরে মানে শরীরটা শিউরে উঠছিল যে এরকম একটা শহর হইতে পারে। ইন্ডিয়া শহর দেখলাম, বাংলাদেশের শহর দেখলাম, তবে এই সিটিটা ছিল একদম ভিন্ন রকমের সৌন্দর্যতায় ঘেরা। তো এইটা হচ্ছে বিমানবন্দরের রানওয়ের উপরে আছি বর্তমানে, একটু স্লো হয়ে গেছে, কিন্তু এই যতটুকু চলছে এতটুকু স্পিডেও যদি মাটিতে পড়ে তাহলে বিরাট রকমের ঝাঁকি খাবে, যার কারণে আস্তে আস্তে স্লো হচ্ছিল। কিন্তু উপরে বসে বোঝাই যায় না যে বিমানটা এত স্পিডে চলে। স্পিড কমাইতে 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 যখন একদম স্লো হয়ে যায়, তখন যখন মাটিতে পড়ে তখনও বোঝা যায় যে এটা এত স্পিডে, তার মানে যখন ফুল স্পিডে ছিল তাহলে আসলে কতটা স্পিড ছিল। তো একটা পর্যায়ে যখন আমরা একদম রানওয়েতে এই থেমে যাওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে এখন নেমে যাব। প্রথমবারের মতো সৌদি আরবে পা রাখার একটা বন্দোবস্ত হয়ে গেছে এবং অলরেডি নেমে গেছি আমরা। এখান থেকে ঢুকছি বিমানবন্দরের যে রিসিপশন, সেই রিসিপশনের দিকে, এবং এইখান থেকে গিয়ে পরে আমাদেরকে নতুন করে আবার পাসপোর্ট বা ভিসা একটু চেক করবে। এই যে সিরিয়ালে দাঁড়ায় আছি, এখান থেকে সিরিয়াল থেকে আমরা যখন এগুলোকে চেক করব, চেক করার পরে বাইরে যাব লাগেজের কাছে, আমাদের লাগেজগুলো বেল্টের মাধ্যমে চলে আসবে। এবং সেখানে গিয়ে কিন্তু আমি অলরেডি দাঁড়ায় গেছি এবং আমার লাগেজটা কিন্তু আসতেছে। আমার দুইটা লাগেজ ছিল, এর মধ্যে ওই যে ব্লু কালারের সেইটা এবং আরেকটা আসতে একটু দেরি হয়েছে। ফার্স্টে গিয়ে আমার প্রথমটা আমি পেয়ে গেছি, দ্বিতীয়টার জন্য আমাকে প্রায় 20 মিনিট অপেক্ষা করতে হয়েছে। তারপরে যখন আমি পরবর্তীতে পেয়ে গেছি, বিমানবন্দরের বাইরে গিয়ে কিন্তু একটা সেলফি তুললাম যারা আমাকে রিসিভ করতে আসছিল, এবং তারা কিন্তু একটা প্রাইভেট কার করে নিয়ে আসছিল এবং তারা খুবই আন্তরিক, খুবই ভালো লাগলো। একটা পর্যায়ে যখন বাসায় চলে গেলাম এবং সেখানে আমার জন্য তারা আগে থেকে একটা বেড রেডি করে রেখেছিল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ছিল হচ্ছে ঢাকা টু সৌদি আরবের জার্নি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।